নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে বিশাল দাস। ও এমবিবিএস স্টুডেন্ট, সেই সম্বন্ধেই আমরা জেনে নেব ওর কাছ থেকে। তার আগে পরিচয় করে নেব। নমস্কার বিশাল, কেমন লাগছে আমাদের পজিটিভ বার্তায় এসে তোমার? আমার খুবই ভালো লাগছে। এটা আমাদের মলয়পিটসের একটা খুবই ইন্সপায়ারিং প্ল্যাটফর্ম। এখান থেকে অনেক পজিটিভ ভয়েস, বিভিন্ন পার্সোনালিটির সম্বন্ধে জানতে পারি, তারপর বিভিন্ন জিনিস শিখতে পারি। ঠিক, পজিটিভ ভাবধারা গড়ে উঠতে পারে, যাতে এরকমই ভাবনা কিছু আমরা এখান থেকে তুলে ধরি, সেগুলি আমরা এখান থেকে শিখতে পারি এবং সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি। ঠিক, একদম। তো বিশাল, এরপর তোমার কাছ থেকে জেনে নেব তোমার পরিচয়টা। আমার নাম বিশাল দাস। আমি আগরতলারই বাসিন্দা। আমি ভাটিয়ানগর স্থিত অ্যালবার্ট ক্লাবের এখানে আমি থাকি। তারপর আমি ডন বস্কো স্কুল থেকে পাস আউট। আমি এখন বর্তমানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ারের মেডিকেল স্টুডেন্ট। তো কলেজের পরিবেশটা কেমন লাগে তোমার কাছে? কলেজের পরিবেশটা খুবই কুল অ্যাটমসফিয়ার। ওখানে সবাই মিলেমিশে থাকে, বিভিন্ন কালচারের মানুষরা ওখানে থাকে, সবাই অনেক সাপোর্টিভ, একদম ফ্রেন্ডস। খুবই ভালো পরিবেশ। বাহ, খুব ভালো লাগলো। পড়াশোনার পাশাপাশি কি করো আর? পড়াশোনার পাশাপাশি আমি মিউজিকে আছি, তারপর স্পোর্টসে আছি, আর্টস, ড্রয়িংও খুবই পছন্দ। তো ওটা একটা ভালো মাইন্ড রিফ্রেশার। খুব ভালো লাগলো। তো এই যে এমবিবিএস পড়ার সিদ্ধান্ত নিয়েছো, এটা মানে নিজে থেকেই না বাড়িতে কেউ বলেছে সেইভাবেই এগিয়েছিলে? এটা আমার ফার্স্ট আমার ভাবনা আসলো ক্লাস 8-এ, যখন আমি বিভিন্ন সার্জনসরা দেখতাম। তারপর ওদেরকে দেখেই আমি ইন্সপায়ার হয়েছি যে ইয়েস, এটা একটা ভালো নোবেল প্রফেশন, তো ওইখানে যাওয়াটা ভালো হবে। সত্যি এটা নোবেল প্রফেশন, খুব ভালো একটা দিক। খুব সুন্দর তোমার মানে যে দিকটা তুমি বেছেছো, মানে খুব ভালো লাগছে। তো এরপরে জানতে চাইবো যে পড়াশোনা তো প্রচুর করতে লাগে এই লাইনটাতে, তো কিভাবে সামলাও পড়াশোনার চাপটাকে? টাইম টু টাইম যা আমাদের কলেজের মধ্যে আমাদের টিউটার্সরা আমাদেরকে পড়ায় বা বোঝায়, ওটা সেই দিনই আমি কমপ্লিট করি। তারপর এটা রেগুলার রিভাইজ। তারপর যদি চাপটা বেশি হয়ে যায় তাহলে হালকা রিল্যাক্স হয়ে তারপর আবার কন্টিনিউ করা, এটাই। ঠিক। তো এরপরে জানতে চাইবো যে কোভিড-19-এর প্রভাব যখন পড়েছিল আমাদের দেশে, সেই সময়টা তোমার পড়াশোনার স্টাডিটা কেমন ছিল বা কীভাবে প্রভাব ফেলেছিল তোমার পড়াশোনার উপরে? যখন কোভিড-19-এর ফার্স্ট ওয়েভটা এসেছিলো তখন জাস্ট আমাদের মাধ্যমিকটা শেষ হয়েছিল, তারপর 11-এ উঠলাম। তারপর সব তো অনলাইন, পুরো লকডাউন ছিল। তো প্রভাব তো পড়েছিল, কিন্তু সেটাও আমাদের টিচার্সরা ভালোই কেপেবল যে এটা ঠিক। তেমন একটা বেশি প্রভাব পড়েনি। তো শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়ো যে, ওখানে টিচারদের সাথে বন্ডিংটা কেমন তোমাদের, বা স্টুডেন্টদের, অন্যান্য স্টুডেন্টদের সাথে বন্ডিংটা কেমন? খুবই ভালো বন্ডিং। টিচার্সরা অনেক সাপোর্টিভ। কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করি। তারপর বিভিন্ন কালচারাল ইভেন্টস হয়, ওখানে আমরা মিলেমিশে সেলিব্রেট করি। তারপর আমাদের যারা ফ্রেন্ডসরা আছে বিভিন্ন অন্যান্য স্টেট থেকে, ওদের কালচার্স, ওদের ট্র্যাডিশনস, ওদের ভাষা, ওদের ব্যাপারে অনেক ভালো কিছু জানতে পারি। এই যে 21টা স্টেট থেকে ওরা এসেছে, মানে অন্যান্য স্টুডেন্ট, আদার স্টুডেন্টরা, তো তাদের সাথে কিভাবে কোঅপারেট করো? ভাষার আদান প্রদানটা কিভাবে হয়? ওরা আমাদের ল্যাঙ্গুয়েজটা ট্রাই করে, আমরা ওদের ল্যাঙ্গুয়েজটা ট্রাই করি। তারপর জেনারেলি হিন্দিতেই ওরা কথা বলে বা ইংলিশে, এমনভাবেই। আর আমরা স্পোর্টসেও কোঅপারেট করি। তারপর বিভিন্ন প্রজেক্টস হয়, বিভিন্ন কালচারাল ইভেন্টস হয়, ওটাতে আমরা পার্টিসিপেট করি। যেমন কি আমাদের পোস্টার মেকিং কম্পিটিশনস হয় ওটাতেও। তো সেই থেকে আমাদের বন্ডিংটা বাড়তে যায়। বাহ, খুব সুন্দর। এছাড়া আর কি কি অ্যাক্টিভিটি হয়ে থাকে ওখানে কলেজের মধ্যে? এছাড়া আমাদের যেমন কি রিসেন্টলি 26th জানুয়ারি রিপাবলিক ডের ইভেন্টটা হয়েছিল। তারপর আমাদের এশিয়া বুক অফ রেকর্ডস এই ইভেন্টটা হয়েছিল। তারপর আমাদের স্পোর্টস ইভেন্ট হয়ে থাকে। তারপর পোস্টার মেকিংস, বিভিন্ন অনেক কিছু। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ঠিক।
তো এই যে তোমাদের কলেজে, ত্রিপুরা মেডিকেল কলেজে যে 21টা স্টেট থেকে যে স্টুডেন্টরা ভর্তি হলো, তো সেইখানে যে আমাদের তার কারণে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, তারপরে এশিয়া বুক অফ রেকর্ডসের নাম স্বীকৃতি পেলো ওখানে। তো এটার যে জার্নিটা, সেটা একটু যদি আমাদের সাথে শেয়ার করো। এটা ফার্স্ট অফ অল তো আমি খুবই প্রাউড যে আমাদের কলেজের মধ্যে আউট অফ 28 স্টেটস অফ ইন্ডিয়া 21 স্টেটসে স্টুডেন্টস ফার্স্ট কোতে অ্যাডমিশন নিয়ে এসে এটা পুরো এশিয়ার মধ্যে ফার্স্ট। এটা খুবই প্রাউড অ্যান্ড খুবই ভালো লাগে যে একটা খুবই কালচারালি রিচ একটা কলেজের মধ্যে পড়ছি। হ্যাঁ, তো এই প্রোগ্রামটা যে হয়েছিল, তো তখন তোমরা কিভাবে সেলিব্রেট করেছিলে সেখানে? আমরা বিভিন্ন নাচ গান হয়েছিল, তারপর অনেক স্পিচ, অনেক যারা ইন্সপায়ারিং পারসনস আছে ওদের থেকে, তারপর বিভিন্ন ডক্টরস আমাদের স্যারসরা আছে, ওদের ভিউজ আমরা জানতে পেলাম, ওদের থেকে সাজেশনস পেলাম, ওদের গাইডেন্স পেলাম। সেই হিসেবে ইট ওয়াজ এ গুড প্রোগ্রাম। ঠিক, একদম গুড প্রোগ্রাম ছিল সেটা। তো এরপরে যে যে বিভিন্ন স্টেট থেকে আসা স্টুডেন্টরা, তারাও তাদের দেশকে রিপ্রেজেন্ট করেছিল, এটা কিভাবে করেছিল? এটা তো তুমি সেখানে ছিলে এবং প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলে, সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে। ওরা ওদের যে কালচারাল ড্রেস থাকে, ওদের ভাষা, সেটা ওরা ইন্ট্রোডিউস করেছিল, একটা র্যাম্প ওয়ার্ক টাইপ হয়েছিল। তারপর ওরা ওদের কালচারাল যে ডান্সগুলো থাকে ওগুলো পারফর্ম করেছিল। তারপর লাস্টে দিয়ে একটা ইউনাইটেড ইন্ডিয়ার যে একটা ছবি যে পাওয়া যায়, ওরা একসাথে মিলে ডান্স করছিল, তো ওটাও দেখতে খুবই ভালো লাগছিল। তো দ্যাট ওয়াজ এ ভেরি সুইট। ঠিক, একদম। তো ওরা সবাই নিজের নিজের স্টেটকে কিভাবে রিপ্রেজেন্ট করছিল সুন্দরভাবে, সত্যি সেটা দেখার মতো ছিল, অভাবনীয় একটা। সেখানে তুমিও পার্টিসিপেট করেছিলে, আমরা দেখেছি সেখানে। তো তুমি সেখানে ক্লাব যে বাদ্যযন্ত্রটি আছে, ক্লাব বক্স, সেটা তুমি বাজিয়েছিলে। এটা তো কবে থেকে বাজাচ্ছ? এটা আমি বেসিক্যালি আমি পারকাশনিস্ট, আমি তবলা বাজাই। তো ওটা থেকে যে বিট বাজানোর যে সেন্সটা আছে, ওটার আইডিয়া নিয়ে ফার্স্ট 26 জানুয়ারি রিপাবলিক ডে থেকে যে প্রোগ্রামটা, আমি ওখান থেকে ক্লাব বক্সটা কলেজে এসে নতুন একটা হবি উঠেছে। তো হ্যাঁ, এটাও একটা ভালো গেম যে আমি একটা ভালো ইনস্ট্রুমেন্ট বাজানো শিখেছি কলেজে এসে। তো এমনি হবি কি? এমনিতে আমি মিউজিকে আছি, আমি মেনলি স্পোর্টস, ব্যাডমিন্টন আমার খুবই প্রিয়, ওটা একটা ভালো মাইন্ড রিফ্রেশের। আরসিসিতে আমি কোচিং করি। তারপর আরসিসিতে কিসের উপর কোচিং করো? তো ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের উপর। তো কত বছর ধরে করো ওখানে? এটা আমার 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা। তো এরপরে জানতে চাইবো তোমার কাছে যে ভবিষ্যতে কোন স্পেশালাইজেশনে যেতে চাও? আমি গাইনোকোলজি আর কার্ডিওলজি, এই দুটো স্পেশালাইজেশন আমার খুবই ভালো লাগে। এবং কেন? যখন একটা নতুন প্রাণ আমি পৃথিবীতে আনতে হেল্প করি, তো ওটা একটা ভালো ফিলিং হয়। যে ফ্যামিলির খুশিটা থাকে, ওটা আমি দেখতে অনেক ভালো লাগে। তো সেই অনুযায়ী, আর একজনের হৃদয়ের কোনো যদি ইস্যু থাকে, ওটা ঠিক করে দিলে ওকে একটা নতুন জীবন দেওয়া, ওটাও খুবই ভালো লাগে। ঠিক, তো একদম। সেই অনুযায়ী। এটা তো একটা ডক্টরের সেটা হ্যাঁ। কাজ, যে একটা মানুষকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, মানুষটা যদি অসুস্থ হয়ে আসে বা কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে আসে, তখন সেই রোগ থেকে মুক্তি করাটাই হচ্ছে একটা ডক্টরের কাজ। হ্যাঁ, ডক্টরকে আমরা ভগবান হিসাবে আমরা অনেক সময় চিনি। ঠিক, একদম। তো এরপরে জানতে চাইবো যে ওখানে যে ওপিডি পরিষেবা আছে, সেই ওপিডি পরিষেবা সম্বন্ধে যদি কিছু বলো আমাদেরকে, কতটুকু জানো? ওখানে ওপিডি 10 টাকা দিয়ে খুবই স্পেশালাইজড ডক্টরসদের থাকে। ওখান থেকে আপনার যে চায় সে চেক আপ করাতে পারবে। তারপর ওখানে যে সুচিকিৎসক দ্বারা চিকিৎসা পাওয়া যায়। এবং তো ওখানে যে মেডিসিন রয়েছে এবং যেগুলো আপনার টেস্টগুলো রয়েছে, সেই টেস্টগুলোর ওপর বিশেষ ছাড় রয়েছে। হ্যাঁ, বিশেষ ছাড় থাকে। আমি নিজেও একবার গিয়েছিলাম, তো খুবই ভালো। আমি ডক্টরসরা খুবই প্রফেশনাল। এবং আমি জানি যে তোমাদের যে এমবিবিএস স্টুডেন্টরা গ্রুপ করে ওখানকার যে আশেপাশে গ্রামগুলো আছে, সেখানে সার্ভে করো, কিভাবে করো এটা? এটা আমাদের ফ্যামিলির অ্যাডপশন প্রোগ্রাম। এটা এনএমসির একটা গাইডলাইনের থেকে একটা প্রোগ্রাম, যে প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টকে 3টা ফ্যামিলি অ্যাডপ্ট করতে হবে। ওদের 5 ইয়ার্স ওদেরকে দেখে রাখতে হবে।
ওদের সাথে থাকতে হবে, ওদের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার ট্রাই করতে হবে। এটা একটা ভালো ইনিশিয়েটিভ। তো কতবার গেছো ওরকম মানে সার্ভে করতে? এখন আপাতত 4বার। কেমন লাগে? খুবই ভালো। যারা ফ্যামিলিতে থাকে ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করে ভালো লাগে। তারপর ওদের ব্যাপারে জানা যায়, ওদের ইস্যুস জানতে পারি। তারপর ওরা খুবই ফ্রেন্ডলি থাকে, তারা প্রবলেমগুলো শেয়ার করে। হ্যাঁ, ঠিক প্রবলেম শেয়ার করে। ঠিক। তো এই যে তোমাদের এমবিবিএস ক্লাসগুলি যে হয় সেখানে প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস থাকে, হ্যাঁ। সেই ক্লাসগুলো ডিউরেশনগুলো কেমন থাকে বা কিভাবে হয়, স্যাররা কিভাবে হেল্প করে বা কিভাবে বুঝতে মানে ফ্যাকাল্টিরা কীরকম তোমাদের সঙ্গে, সেটা যদি একটু ডিটেলসে আমাদের শেয়ার করো। আমাদের থিওরি ক্লাস থাকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। তারপর আমাদের 1 ঘন্টা ডিসেকশন ক্লাস থাকে। অ্যানাটমির যেই টপিক থিওরিতে বোঝানো যায় সেটা সেই দিনেই ডিসেকশনের মধ্যে লাইভ যে ক্যাডাভার থাকে ওখানে আমাদেরকে বোঝানো হয়। তারপর রিসেসের পরে আমাদের 2টা থেকে 5টা অবধি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়। তো ওখানে আমাদের যারা এইচওডিসরা আছে, সিনিয়র প্রফেসর্স, তারপর টিউটার্স থাকে, ওরা প্রথমে থিওরিটা বোঝায়, তারপর আমাদেরকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে, তারপর আমরা নিজেই পারফর্ম করি প্র্যাকটিক্যাল। তো ওটা একটা ভালো লার্নিং এক্সপিরিয়েন্স। ঠিক। তো এই যে অনেক সময় হয় ক্লাস মিস হয়ে গেল কোনো কারণে, অসুস্থতার কারণে, তখন কি সেটা অনলাইন বেসিক সেটা করা অনলাইন যায়? অ্যাভেলেবেল থাকে। অ্যাভেলেবেল থাকে না? তো এইরকমই বলবো যে এই লাইব্রেরি সেকশনও ওখানে আছে, তো সেটাকে তোমরা কিভাবে উপভোগ করো? যখনই কোনো ফ্রি টাইম থাকে বা রিসেস টাইমে যে কোনো বই আমরা লাইব্রেরি থেকে আমরা অপ্ট করতে পারি। তারপর ওখানে বিভিন্ন অথর্সটার বুক আছে, ফরেনার্স, ন্যাশনাল, স্টেট। তো বিভিন্ন নলেজ ওখান থেকে গ্যাদার করানো যায়, বিভিন্ন ফ্রেন্ডসদের সাথে ডিসকাস করে, তারপর ওদের কোয়েশ্চেন শেয়ার করা, ওদের থেকে কোনো গাইডেন্স নেওয়া বা ওদেরকে গাইডেন্স দেওয়া। তো ওটা একটা ভালো লার্নিং এনভায়রনমেন্ট। যেমন একটা পড়ার পরিবেশ থাকা দরকার ওখানে লাইব্রেরিতে আসা, বিভিন্ন রকমের বুক অ্যাপ্রোপ্রিয়েট পরিবেশ ওখানে একদম রয়েছে একদম। ঠিক। তো এই টাইমটা কখন বা কতটা সময় ওখানে থাকা যায় সেই নিয়মটা যদি একটু বলতে, টাইম ডিউরেশনগুলো। যারা হস্টেলে থাকে ওদের জন্য 7টা থেকে 9টা অবধি ওরা থাকতে পারবে, লাইব্রেরি ওপেন থাকে। আর যারা ডে স্কলার্স ওরা তো রিসেস টাইমে যেতে পারে বা ফ্রি টাইমে, খুবই অ্যাভেলেবেল। মানে 24 আওয়ার্স না, কলেজ আওয়ার্সে অ্যাভেলেবেল থাকে যে কোনো টাইমে। বা কোনো সময় আমি ওখানে বসেও বই পড়তে পারি, বা কোনো সময় মনে করলাম যে না আমি বইটা বাড়িতে আনতে পারবো, তো এরকমও কিছু ব্যবস্থা আছে? একটা লাইব্রেরি কার্ড থাকে, তো ওটা আমরা দেখিয়ে তারপর বুক বড় করতে পারি। তারপর বুক আমরা ঘরের মধ্যে বড় করে নিয়ে আনতে পারি ফর 30 days। 30 days। আচ্ছা। তো কোনো সময় এরকম আমার টাইমটা ওভার হয়ে গেছে, তারপরে আমার বইটা এখনো শেষ করতে পারিনি আমি, তো তখনও কি আমি আবার বইটা আমি আবার রিনিউ করে নিয়ে আসতে পারি? হ্যাঁ, ওটা সাবমিট করে তারপর আবার সেম বই আবার নিতে পারবো আমি? নিতে পারবো। ঠিক। তো বিশাল, এরপরে জানতে চাইবো তোমার কাছে যে একটা সময় ছিল যখন ত্রিপুরার মেডিকেল স্টুডেন্ট যারা ছিল, মানে যারা পড়তে চাইতো মেডিকেল, তারা বাইরে গিয়ে পড়তো, তো এখন সেই জায়গাটাতে বলবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হওয়াতে সেইটা পূর্ণ হয়েছে, তো এই বিষয়ে তুমি কি বলবে? আগে তো জাস্ট আমাদের স্টেটে জাস্ট 2টাই কলেজ ছিল। তো যারা মেডিকেল পারসিউ করার ইচ্ছে ছিল ওরা অন্য স্টেটে যেতে হতো বা আউট অফ ইন্ডিয়া যেতে হতো। ওখানে ওদের আরও এক্সট্রা খরচ বেড়ে যেত, থাকা খাওয়া, দিস অ্যান্ড দ্যাট। তো এখন এখানে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হওয়াতে ওদের সেই ইস্যুটাও শেষ হয়ে গেছে। এখন ওরা এখানেই পারসিউ করতে পারবে। ইনফ্যাক্ট এখন অন্য স্টেটের থেকেও আসতে পারে বা অন্য কান্ট্রি, হ্যাঁ আসছেও। তো বা অন্য কান্ট্রি থেকেও আসতে পারে। তারপর এবং ত্রিপুরার জন্য সত্যি এটা গর্বের একটা যে আমাদের বাইরে যেতে হচ্ছে না, আমরা ত্রিপুরাতেই আমরা মেডিকেলটা পড়ার জন্য সেই সুযোগটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপর এই কলেজটা একটা এমন একটা এনভায়রনমেন্টও প্রোভাইড করে যে এখানে ভালো পরিবেশ আছে, তারপর সারাউন্ডিংটা ভালো আছে। ওখানে বিভিন্ন গাছপালা আছে, বিভিন্ন শাক সবজি ওখানে প্রডিউস করা হয় বাই ন্যাচারাল প্রসেস উইদাউট এনি পেস্টিসাইডস। খুবই হেলদি খাবার দেওয়া হয়। তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিসও করা হয়, যেমন কি আমাদের
ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যেটা হয়েছিল, শ্রী মৌলভীর স্যারের অ্যাডভাইসও আমরা পালন করেছি। 5ই জুন হ্যাঁ, উপলক্ষে বিশ্ব 5ই পরিবেশ জুন। দিবস। তারপর আমাদেরকে গাছ লাগানো হয়েছে। আর যেমন কি মৌলভীর স্যারের একটা স্বপ্ন যে 1 বছরের মধ্যে 1 কোটি গাছ লাগাবে। আর শুধুমাত্র এমন না যে গাছ লাগিয়ে দিলেই হলো, ওটাকে যত্ন করতে হবে, তা যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা একটা গ্রিন এনভায়রনমেন্ট দিতে পারি। তো এরপরে বিশাল তোমার কাছ থেকে জানতে চাইবো যে মেডিকেলে ভর্তি হতে গেলে কোন দিকগুলো বেশি মানে মনোযোগ দিতে হবে বা জরুরি বলে মনে করো তুমি? মেইনলি তো মেডিকেল যে ড্রিমটা আছে ওটা পারসিউ করার জন্য প্রথমে তো সায়েন্স স্ট্রিম ক্র্যাক করতে হবে। তারপর ওটার জন্য ক্লাস 9 থেকেই প্রিপারেশন নিতে হবে, বা এর আগের থেকে হলে আরও ভালো। সায়েন্স বুকস আছে, ম্যাথস বুকস আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিওলজি, এগুলোর দিকে খুবই ভালো করে মনোযোগ দিতে হবে, পুরো টাইম দিতে হবে। যদি দরকার পড়ে তাহলে পার্সোনাল টাইমকেও স্যাক্রিফাইস করতে হবে, নাহলে মেডিকেল ড্রিমটা পারসিউ করে একটু টাফ হবে। আমি নিজে যখন এই ড্রিমটা পারসিউ করার জার্নি স্টার্ট করেছিলাম তখন ক্লাস 9 থেকে আমি স্টার্ট করেছিলাম। সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই বুকসগুলোতে খুবই ভালো করে ধ্যান দিতে হবে। তারপর একটা প্রপার টাইম টেবিল মেনটেন করতে হবে, যে কোন সময় কোন সাবজেক্টটা পড়লে ভালো, বা কোন সময় কোনটা পড়লে সেটাতে মনোযোগ বসছে, ভালো পড়ার টাইম কোনটা, বা ভালো রেস্টিং টাইম কোনটা, যাতে কোনো দিকে শরীরের হেলথটাকেও কম্প্রোমাইজ না করা হয়। তারপর ক্লাস 9-এ সায়েন্স স্ট্রিমটা পারসিউ করতে হবে। এবং বিভিন্ন এক্সামগুলো, বিভিন্ন এক্সামস দিতে হবে, সেটা প্র্যাকটিস করতে হবে। তারপর একটা টাইম টেবিল তো মেনটেন করতে হবে, প্লাস টাইম ম্যানেজমেন্টও ভালো শিখতে হবে। তারপর ক্লাস 12-এর পর যে মেইন এক্সামটা আছে নিট, ওটা তো অবশ্যই ক্র্যাক করার জন্য 11-12-এ পুরো নলেজ রাখতে হবে, যাতে পিছিয়ে পড়ার যে ভয়টা থাকে ওটা না থাকে, কারণ কি ওটা একটা বার্ডেন হয়ে যায় পরে দিয়ে। তো এটাই আমি আমার জুনিয়র্সদের বলবো যে 11-12 ইজ ভেরি ক্রুশিয়াল। তারপর নিট, এটা জাস্ট নিট না, ইউপিএসসি আছে, জেই মেন্স আছে, যারা পারসিউ করতে চায় ওটার জন্য একটা প্রপার মাইন্ডসেট রাখতে হবে, নিজেকে মোটিভেটেড রাখতে হবে, যে বারবার এক্সামগুলো অ্যাটেন্ড করতে হবে, এক্সাম অ্যাটেন্ড করতে হবে। সেই হিসেবেই ওরা একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবে যে কী করে এটা ফেস করবে এক্সামসগুলো। ঠিক। তো এটা তো একটা বিশাল চাপের ব্যাপার এই সময়টা আর কি। তো তখন এই চাপটা মুক্ত করার জন্য বা বিরতির জন্য কি কি করেছিলে তখন সেই সময়টা তুমি? চাপ তো থাকে, এখন চাপ তো আর মেটানো যায় না, এটাকে শুধু একটু সহজ করা যায় থ্রু কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন কি ফ্রেন্ডসদের সাথে খেলাধুলো বা মিউজিক, বা একটু গল্প করলাম, একটু ওরা কি করে পড়া করে, বা ওরা কি করে নিজের স্ট্রেস ম্যানেজমেন্ট করে, ওদের থেকে একটু সাজেশন নিলাম, বা সিনিয়র্স অ্যাডভাইস নিলাম, বা টিচার্সদের সাথে একটু গবেষণা করলাম, এইসবই। তারপর জুনিয়র্সদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, ওরা কেমন করে ওদের ক্যারিয়ার পারসিউ করছে, বা ওরা কী করে ফার্দার স্টাডিজের প্রিপারেশন করছে, এমনই এসব। খুব ভালো লাগলো, খুব সুন্দর প্রসেসগুলো তুমি বললে। তো এরপরে বলবো যে যারা ভবিষ্যতে এই লাইনটা নিয়ে পড়তে চায় তাদের জন্য কি অ্যাডভাইস দেবে তোমার তরফ থেকে? টাইম ম্যানেজমেন্ট ইজ মাস্ট, তারপর মোটিভেটেড থাকা ইজ মাস্ট, একটা মাইন্ডসেট থাকতে হবে যে করবই, করতে হবেই, আর করে দেখাবই। তো লক্ষ্যটা স্থির থাকতে হবে, লক্ষ্য থেকে ভ্রষ্ট হলে চলবে না। আর পরিশ্রম তো করতে হবে, পরিশ্রম ছাড়া স্মার্ট ওয়ার্ক প্লাস হার্ড ওয়ার্ক দুটোটাই রাখতে হবে। শুধু হার্ড ওয়ার্ক দিয়ে হবে না, শুধু স্মার্ট ওয়ার্ক দিয়ে হবে না, দুটোটাই ব্যালেন্স করে চলতে হবে। প্লাস এর মধ্যে নিজেকেও হ্যাপি রাখতে হবে, নিজে হ্যাপি থাকবে তো মাইন্ড ফ্রেশ থাকবে, তো পড়াশোনাও ভালো করে হয়ে যাবে। তো বলবো যে এই পড়াশোনা যখন চাপটা তখন সামলাও, বা পড়াশোনা যখন কন্টিনিউ এটা লাইনটা যখন চলছিল, মানে নিট বলো বা এই যে এখন এমবিবিএসের আগে যে মুভমেন্টটা ছিল, অনলাইন অফলাইন দুটোতেই তো সবাই বাচ্চারা পড়ে এখন, তো কোনটা বেশি ভালো বলে মনে হয় তোমার কাছে? অফলাইন,
অনলাইনে প্র্যাকটিক্যাল যেই এক্সপিরিয়েন্সটা ওটা হয় না, আর এখন তো প্র্যাকটিক্যাল বেসডই সব। যাদের প্র্যাকটিক্যালি ভালো এক্সপিরিয়েন্স থাকে ওরাই বাজিমাত করে। জাস্ট থিওরি নলেজ ইজ নট অ্যাপ্লিকেবল নাওয়াডেজ। তো অফলাইন স্টাডি ইজ দ্য বেস্ট। অনলাইনেও তেমন খারাপ না, বাট অনলাইনে যদি কোনো ডাউটস থাকে তাহলে ওটা অনলাইনে বোঝানো যায়, বা যদি কোনো অন্য কোনো ওয়ার্ডস থাকে যেটা আমরা জানি না, বা কোনো টার্মস থাকে বা কোনো ডেফিনিশন, কোয়েশ্চেন আনসার, এটা আমরা অনলাইন থেকে বুঝতে পারি। বা যেমন কি আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মধ্যে প্রত্যেক দিন লেকচার্সগুলো রেকর্ড করা হয়, লাইভ হয়। তো যদি কোনো লেকচার মিস হয়ে যায় তো ওখান থেকে আমরা জানতে পারি। তো হ্যাঁ। বা কোনো ডাউট থাকলে সেই ডাউট কি আলাদা ক্লাসকে বোঝানো হয় ক্লাসের মধ্যে? হ্যাঁ, Doubt ক্লাসের class মধ্যে থাকে? হ্যাঁ ডাউট ক্লাসও থাকে, বা আমরা পার্সোনালি টিচারের কাছে বা প্রফেসরের কাছে গিয়ে আমরা ডাউট ক্লিয়ার করতে পারি যে কোনো সময়, তারা অ্যাভেলেবেল থাকে। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো তোমার সাথে আলোচনা করে আজকে। Thank you. তো আমাদের আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে বিশালকে দেবো আমাদের পজিটিভ বার্তা তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওর মূল্যবান সময় আমাদের মধ্যে স্পেন্ড করার জন্য। তো আমাদের অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।